ম্যাচের শুরুতে আর্জেন্টিনা যেন তাদের ছায়া নিয়েই খেলছিল, 9টি পরিবর্তন, মনে হচ্ছিল পুরো একাদশী যেন রিজার্ভ বেঞ্চ। আর যদি একটু লিওনেল মেসির দিকে তাকাই, বিশ্বকাপের ইতিহাসে টানা 7টি ম্যাচে তিনি গোল করলেন, যেটা এর আগে কেউ করেনি। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মো, আমার সঙ্গে আছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম আশরাফুল ইসলাম রানা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো, আবারও দেখা হয়ে গেল। কেমন দেখলেন আজকের সকালের ম্যাচ, আর্জেন্টিনা ভার্সেস জর্ডান? আসলে দেখেন, রেজাল্ট যেটা ছিল আমাদের, এটা কিন্তু আসলে এক্সপেক্টিং রেজাল্ট ছিল, কিন্তু দেখার বিষয় ছিল উইদাউট মেসি আসলে আর্জেন্টিনা কেমন করে। দেখেন, আসলে সত্যি কথা বলতে আর্জেন্টিনার ম্যাচ আমরা যখনই দেখি, স্পটলাইটটা কিন্তু টোটালি মেসির উপরে পড়ে। আসলে আর্জেন্টিনা স্টার্টিং 11-এ আজকে মেসি ছিল না, তো আমার কাছে মনে হয় কিছুটা হলে রং হারিয়েছে ম্যাচে। তো আর্জেন্টিনা কিন্তু তাদের প্লেয়িং স্টাইল কিন্তু চেঞ্জ করে নাই। আজকেও 4-4-2 ফরমেশনে খেলেছে, অ্যাটাকিং ফরমেশনে খেলেছে। তো আপনার 9টা পরিবর্তন নিয়ে মাঠে নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে ওদের অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, তো ওদের যে প্লেয়িং স্টাইল, নিচে থেকে বিল্ড আপ প্লে করা, দ্রুত অ্যাটাকে যাওয়া, আমার কাছে মনে হয় আজকেও স্টার্টিং এর থেকে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচের টেম্পোটা একই রকম ছিল। এক্স্যাক্টলি। যদি 19 মিনিটের প্রথম গোলটার দিকে আমরা একটু তাকাই, সোলসের বাপায়ের যে ফ্রি কিক, সেই জায়গায় যদি আমরা একটু যাই, আমার কাছে যেটা মনে হয়, অবশ্যই এটা ভালো ফ্রি কিক ছিল, কিন্তু এইখানে আপনার গোলকিপারের কিছুটা আসলে আমার কাছে মনে হয় কিছুটা মিস্টেক ছিল। কারণ ওর রাইট সাইডটাতে দেখেন আপনার ওয়ালের পরে আপনার আর্জেন্টিনার 3টা প্লেয়ার ছিল, তারা কিন্তু ডামি করেছে। তো ওই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় গোলকিপারের বড় একটা ব্ল্যান্ডার ছিল। সেটা আমরা বলতে পারি। শুধু এই গোলটা না, আমরা যদি আপনার মেসির গোলটাও ধরি, 2টা ফ্রি কিকে আসলে 2টা গোল হয়েছে, তো 2টা ফ্রি কিকের ধরন কিন্তু প্রায় সেম। তো আমার কাছে মনে হয় এখানে গোলকিপারের দায়ভারটা বেশি ছিল, কিছু বেশ দূর। মানে শুধু এখানে না, যে কয়টি 3টি গোল তারা কনসিভ করেছে, এবং 3টি গোলেই মনে হয়েছিল যে গোলকিপারের অনেকটা ল্যাকিং ছিল সেখানটাতে। যদি একটু লাউতারো মার্টিনেজের গোলের প্রসঙ্গে আমরা যাই, না দেখেন, আপনার লাউতারোর যেটা গোলটা, এটা তো আসলে পেনাল্টিতে গোল হয়েছে। তো সেখানে ডেফিনেটলি আপনার এই 3টা ম্যাচে মেসির বাইরে আসলে 2টা গোল হলো। তো এটা একটা কিন্তু আর্জেন্টিনার কনফিডেন্টের জায়গা, যে মেসি বিহীন বা মেসির বাইরেও আপনার লাউতারো গোল করেছে, আপনার সেলসও গোল করেছে। তো এখানে লাউতারোর যেটা পেনাল্টি যেটা ছিল, এটা আসলে যখন আপনার ইসের থেকে হেড করলো, ক্রসবারে যখন আসার পরে আবার ওইখান থেকে যখন আবার লাউতারের কাছে যায়, যখন হেড করছিল, তখন আপনার অপোনেন্ট ডিফেন্ডার কিন্তু ওই বলের ভিতরে অ্যাটাক করে, সেই বলের ভিতরে পা না লেগে কিন্তু ওর আপনার মাথায় আঘাত করে। তো সেই জায়গাতে ডেফিনেটলি এটা একটা পেনাল্টি, ফেয়ার পেনাল্টি ছিল। সেখান থেকে আসলে লাউতারো মার্টিনেজ গোল করেছে। তো ডেফিনেটলি এটা আমি মনে করি জর্ডানের সাথে যেটা আমাদের রেজাল্ট, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম, সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে এই রেজাল্টটা আপনার আর্জেন্টিনার জায়গা থেকে বেটার। আমার ধারণা ছিল আজকের ম্যাচে আর্জেন্টিনা কোনো গোল কনসিভ করবে না, যেহেতু প্রতিপক্ষ জর্ডান। এবং আমরা যেমনটা গেস করেছিলাম যে শুরুতে নামানো হচ্ছে না লিওনেল মেসিকে, আবার এই ম্যাচে নামানো নাও হতে পারে, নামানো হলেও হয়তো সেকেন্ড হাফে গিয়ে নামাবে, তেমনটাই হয়েছে আলটিমেটলি। দ্বিতীয় অর্ধের শুরুতেই কিন্তু আপনার জর্ডানের একটা পাল্টা আক্রমণ, এবং মুসা আলতামারি তিনি গোল করলেন। সো এই গোলটা আমার ধারণা ছিল যে কোনো গোল কনসিভ করবে না, যেটা একটু আগেই আমি বললাম। গোলটা না হলে বোধহয় ভালো হতো, 3-0-তে জয়ী হতো আর্জেন্টিনা। আমি দেখেন, গতকালকে একটা শোতে আমি প্রেডিক্ট করেছিলাম যে আর্জেন্টিনা 3-0-তে আসলে ম্যাচটা জিতবে। তো সেই জায়গাতে আসলে দেখেন, আপনার 2-0-তে যখন আর্জেন্টিনা লিড করতেছিল, ওই মুভমেন্টে দেখেন আপনার তখন অলরেডি মেসি, ম্যাকঅ্যালিস্টার ওদেরকে কিন্তু নামানোর একটা প্রিপারেশন চলতেছিল বাইরে। তো ওই মুভমেন্টে কিন্তু গোলটা আসলে আর্জেন্টিনা রিসিভ করে, তখন 2-1 হয়। আসলে গোলটা কিভাবে হলো, আপনার রাইট সাইড থেকে যখন মনে করেন আপনার ক্রস করে, আপনার 3টা ডিফেন্ডার ছিল, তো লাস্ট ডিফেন্ডার যে ছিল সে কিন্তু আপনার জর্ডানের ওই প্লেয়ারটাকে কিন্তু ফলো করে নাই। তো এটা কিন্তু বড় একটা মিস্টেক। হয়তোবা জর্ডান দেখে হয়তোবা কোনো প্রবলেম হয় নাই, কিন্তু এইটা কিন্তু নকআউট স্টেজে গিয়ে যদি আসলে এইরকম যদি মিস্টেক হয়, এগুলো কিন্তু আসলে আপনার আর্জেন্টিনাকে সাফার করতে হবে ডেফিনেটলি। বাট নকআউট পর্বে আর্জেন্টিনা খেলছে কেপ ভার্দের সাথে, বা কাবু ভের্দে, যেটাই বলি না কেন।
এখানে কি মনে হয় যে ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হবে, ভর্জিনিয়া সবগুলো গোল আটকে দেবে? দেখেন আপনার কেপ ভার্দে আপনার স্পেনের সাথে যেভাবে আসলে স্টার্ট করেছিল সেটা কিন্তু উরুগুয়ের সাথে কিন্তু তারা 50-50 ম্যাচ খেলেছে, তারা কিন্তু 2-2 ড্র করেছে। আপনার সৌদি আরবকে কিন্তু একরকম কিন্তু ডোমিনেট করেছে একটা সময়। তো আমার কাছে মনে হয় আমরা প্রথম ম্যাচটা যদি স্পেনের সাথে ধরি সেটা অঘটন সবাই বলবে, কিন্তু আপনার লাস্ট 2টা ম্যাচ জিতে ওরা যে কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে, এটা কিন্তু একটা ইতিহাস। তো আমার কাছে মনে হয় ওদের কোয়ালিটি টিম হিসেবে ওরা কিন্তু কোনো ম্যাচ জিতেনি ভাইয়া, ড্র করেছে। না সেইখানে কিন্তু আপনার 3টা ম্যাচ ড্র করেছে। এখানে স্পেন কিন্তু কেপ ভার্দের সাথে ড্র করেছে। তো এখানে সৌদির সাথে স্পেন ক্লিন মার্জিনে জিতেছে, আপনার উরুগুয়ের সাথে আপনার ওরা জিতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উরুগুয়েরও কিন্তু চান্স ছিল একটা, যখন আপনার স্পেনের সাথে খেলা, তখন কিন্তু যদি আপনার যদি রেজাল্টটা যদি অন্যরকম হতো, ইকুয়েশন কিন্তু ডিফারেন্ট হতো। তো আমার কাছে মনে হয় কেপ ভার্দে তাদের জায়গা থেকে প্রমাণ করেছে। তো ডেফিনেটলি এইখানে আর্জেন্টিনার সাথে ওদের খেলা হবে। কেপ ভার্দের আপনার গোলকিপার ভুজিনিয়া কিন্তু একটা ইন্টারভিউতে আপনার বলেছে যে মেসির সাথে খেলতে পারাটা কিন্তু এটা আসলে সৌভাগ্যের। তো ডেফিনেটলি এটা বলতে চাই যে কেপ ভার্দের সমস্ত প্লেয়ারেরই আসলে এটা একটা সৌভাগ্য যে মেসির এগেনস্টে খেলবে। তো এইখানে আমার কাছে মনে হয় ওদের ডিফেন্ডিং আপনার স্ট্র্যাটেজিতেই যাবে, কারণ স্পেনের সাথে যেভাবে আসলে লো ব্লক ডিফেন্ডিংয়ে খেলেছে, তো আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সাথেও সেম স্ট্র্যাটেজিতেই খেলবে। তবে আমার কাছে আপনার স্পেন এবং আর্জেন্টিনার কিন্তু প্লেইং স্টাইল ডিফারেন্ট, কারণ আপনার আর্জেন্টিনা আপনার লো বিল্ড আপ থেকে শুরু করে কিন্তু খুব দ্রুত অ্যাটাকে যায়, আর একমাত্র আপনার ডিফেন্স আসলে ভাঙতে পারে যদি আসলে ওই ওদের ডিফেন্ডিং এরিয়াতে যদি আসলে দ্রুত পাসিং করা হয় এবং মুভমেন্টগুলো যদি চেঞ্জ করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ডিফেন্সিভ ব্লক ভাঙাও সম্ভব। এবং আমি মনে করি যে আর্জেন্টিনা খুবই ক্যাপেবল টিম, তাদের কিন্তু প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট, কারণ তাদের অ্যাটাকিং থার্ডে কিছু প্লেয়ার আছে মেসি সহকারে, তারা কিন্তু খুব দ্রুত তাদের পজিশন কিন্তু রোটেট করে। এটা কিন্তু আসলে চ্যালেঞ্জিং অপোনেন্টকে আসলে অন্য টিমগুলো পারে না যেটা করতে। রাইট। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, মানে শর্টস অন টার্গেট ছিল অনলি 4টি আর্জেন্টিনার, অন্যদিকে জর্ডানের মাত্র 1টি। সো একটি গোল তারা করেছে, বাট আর্জেন্টিনা আরেকটি গোল হয়তো হতে পারতো। আসলে দেখেন আর্জেন্টিনার এই ম্যাচ থেকে কিন্তু প্রাপ্তির জায়গা খুব বেশি ছিল না, নাই বললেই চলে। সেই জায়গাতে আসলে ওদের মূল জিনিসটা ছিল যে ওদের যে সাইড বেঞ্চটা আছে সেই বেঞ্চটাকে আসলে মাঠের ভিতরে পরখ করে দেখা, আসলে তাদের কোয়ালিটির জায়গাতে আসলে এটা স্কালানি। তো ডেফিনেটলি আপনার লাস্ট মনে করেন ওয়ার্ল্ড কাপের বাইরে আগের থেকে যদি চিন্তা করেন, আপনার সবগুলো প্লেয়ারকে কিন্তু অ্যাট এ টাইম কিন্তু চেঞ্জিং করেই হোক, 11-এ হোক, এইভাবে করে রোটেশন পদ্ধতিতে খেলে আসছে। তো আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারই আসলে ওয়েল প্রিপেয়ার্ড। তো সেই ক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রেও কোনো সমস্যা হয় নাই। আর যদি সত্যি কথা জর্ডানের সাথে আসলে ওই রকম ম্যাচটা খুব যদি ইম্পর্টেন্ট ভাবতো, তাহলে আর্জেন্টিনা হয়তো বা চেষ্টা করতো তাদের ফার্স্ট 11টাকেই দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু গোলের ডিফারেন্সটা বড় হইতে পারতো। আমার কাছে মনে হয় ওই কোয়েশনটা ছিল না দেখে ওরা একটু রিল্যাক্স মোডে খেলেছে। ইংল্যান্ড ভার্সেস পানামা, এটা কিন্তু আমরা শুরু থেকেই প্রেডিক্ট করেছি যে কি হতে পারে, কারণ পানামা এমন একটি দল, অন্যদিকে ইংল্যান্ড এত স্ট্রং প্লেয়ার, খুবই ইয়াং প্লেয়ার এবং খুবই এনার্জেটিক একটা টিম, দুর্দান্ত খেলছে। আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন যে ইংল্যান্ড এবারের অন্যতম মানে হট ফেভারিট, কারণ তারা খুব ভালো খেলছে। 2-0 গোলে জয়লাভ করলো ইংল্যান্ড। হ্যারি কেইন বোধহয় 67 মিনিটে গিয়ে গোল করলো, এবং তার আগে হচ্ছে জুড বেলিংহাম। বেলিংহাম। না দেখেন, আপনার যদি ম্যাচ বাই আপনি ম্যাচ চিন্তা করেন, এখানে আপনার ইংল্যান্ডের ডেপথ এত লম্বা, তো আপনি ওইখানে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে। 11-এর বাইরে যে সমস্ত প্লেয়ার আছে তারা যদি আসলে চেঞ্জ হয়ে যদি আপনার 11-এ আপনার আসে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বোঝার উপায় নাই যে আসলে তাদের পারফরমেন্সের জায়গাটা আসলে কোন জায়গায় সমস্যা। কিন্তু দেখেন লাস্ট ম্যাচে কিন্তু রাশফোর্ড, সাকা দুজনে কিন্তু স্টার্টিং 11-এ খেলেছে। তো আমার কাছে মনে হয় ওদের অ্যাটাকিং থার্ড, মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং থার্ড খুবই স্ট্রং। তো ওদের জায়গাতে ওরা অনেক ফাস্ট মুভমেন্ট করে, অনেক পেস আছে ওদের প্লেয়ারদের ভিতরে। তো আমার কাছে রেজাল্ট যেটা পানামার সাথে হয়েছে, তো হয়তো বা একটু বিগ মার্জিন হলে হয়তো বা আমরা চিন্তা করতাম অনেক বেটার হতো। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় আপনার গতকালকেও হ্যারি কেইন গোল করেছে, আপনার বেলিংহাম গোল করেছে। তো ওভারঅল আমার কাছে মনে হয় ঠিক আছে। ওকে, যদি একটু চলে যাই আমি ঘানা এবং ক্রোয়েশিয়া। আমি অনেকে বলছিলেন যে ঘানা ভালো করবে, বাট আমার কাছে ক্রোয়েশিয়া খুব ভালো টিম, যদিও পয়েন্ট টেবিলে কিন্তু কালকে তাদের অবস্থানটা ডিফারেন্ট ছিল, বাট আলটিমেটলি ক্রোয়েশিয়া, লুকা মদ্রিচের টিম, তারা কিন্তু খুব ভালো করেছে।
না আসলে দেখেন আমরা যদি আপনার ঘানার কথা যদি বলি, আপনার ইংল্যান্ডের সাথে ওরা কিন্তু অনেক ভালো ম্যাচ খেলেছে, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ক্রোয়েশিয়ার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল রাউন্ড অফ 32-তে যেতে গেলে। তো মিনিমাম ড্র করা উচিত ওদের দরকার ছিল। তো সেই জায়গাতে আপনার ক্রোয়েশিয়া ডেফিনেটলি এখানে ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু আমরা যেটা প্রেডিক্ট করছিলাম গতকালকেও যে ঘানা এখানে যেহেতু স্ট্রং সাইড, সেই ক্ষেত্রে হয়তো বা 50-50 একটা ইকুয়েশন হতে পারে বা চান্স থাকতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ক্রোয়েশিয়ার চান্সগুলো আসলে রাইট টাইমে রাইট মুভমেন্টে আসলে অ্যাবিল করতে পারছে। দ্যাটস ওয়াই মনে করেন আপনার ঘানার মতো স্ট্রং টিমকে হারিয়ে তারা কিন্তু কোয়ালিফাই করেছে একেবারেই। এবং তাদের এই ব্যাপারটা নিয়ে খুব টেনশনে ছিল তারা ডেফিনেটলি, কারণ পয়েন্ট টেবিলের যেই জায়গায় তারা ছিল, ঘানা তাদের উপরে ছিল, ক্রোয়েশিয়া ঠিক তাদের নিচে। আমি যদি চলে যাই কলম্বিয়া ভার্সেস পর্তুগাল, 0-0 গোলের ড্র, এবং পর্তুগাল বারবারই বোধহয় হতাশ করছে। অন্যদিকে কলম্বিয়া ডেফিনেটলি গুড টিম, কারণ টেবিলের একদম টপে রয়েছে, ভালো খেলছে। বাট পর্তুগালের CR7 এবং অন্যান্য যারা আছেন, যে পারফরমেন্সটা আমরা চাই অ্যাজ অ্যান অডিয়েন্স, সেই পারফরমেন্সটা বোধহয় মিসিং। নাকি আপনি বলবেন যে গত ম্যাচটাতে তারা খুব হাড্ডাহাড্ডি খেলেছে, লড়াই হয়েছে? না আসলে আমি ওইটা বলবো না, কারণ আমরা যদি আপনার ওদের প্লেয়ার ওয়াইজ আসলে চিন্তা করি, আপনার পর্তুগালে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আমরা সব সময় বলে থাকি যে পর্তুগালের যে মিডফিল্ড লাইন সেটা ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট মিডফিল্ড। তো আমার কাছে মনে হয় টিম ওয়াইজ পারফরমেন্সটা আসলে পর্তুগালের হচ্ছে না। ফার্স্ট ম্যাচ আমরা কঙ্গোর সাথে দেখলাম, সেইখানে ড্র। আবার উজবেকিস্তান অপেক্ষাকৃত দুর্বল টিম, এইখানে যে পারফরমেন্সটা হয়েছে, হয়তোবা রোনালদো গোল করেছে বা অনেকে গোল করেছে সেই জায়গাতে। আমার কাছে মনে হয় যে ছোট টিমের এগেনস্টে হয়তোবা ওরা ওই জায়গায় পারফরমেন্সটা শো করতে পেরেছে। কিন্তু কলম্বিয়া স্ট্রং সাইড, কলম্বিয়া এই গ্রুপে আপনার টেবিলের টপে আছে, টপে থেকে কিন্তু আপনার পর্তুগালের সাথে কিন্তু মাঠে নেমেছে। তো সেই জায়গাতে আপনার কলম্বিয়া কিন্তু ডমিনেটিং পারফরমেন্স করেছে। আমার কাছে মনে হয় এইখানে দেখেন আপনার পর্তুগালের গোলকিপার আপনার কস্তা আপনার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সে কিন্তু ওইভাবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স না করতে পারলে কিন্তু আপনার পর্তুগাল আজকে ম্যাচে হারতো। তো আমার কাছে মনে হয় যে পর্তুগাল আসলে ওয়েল শেপে নাই। আসলে ওদের বেটার জায়গায় আসলে যেতে গেলে ওদের ভালো পারফরমেন্স করতে হবে এবং পজিশন ওয়াইজ ওদের পারফরমেন্স করতে হবে। আর একটা টিমের যে স্পিরিট থাকে, আমার কাছে মনে হয় সেই জায়গায় ঘাটতি আছে। পর্তুগাল রয়েছে এখন গ্রুপ রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হচ্ছে কলম্বিয়া। পর্তুগাল কাদের সাথে মুখোমুখি হচ্ছে? ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32-তে ক্রোয়েশিয়ার সাথে মুখোমুখি হচ্ছে। এখানে এটা পর্তুগালের জন্য কতটা কঠিন হবে? অনেক চ্যালেঞ্জিং, কারণ আপনার এইখানে ক্রোয়েশিয়ার টিমের সাথে আপনার এইখানে জিততে গেলে ওদের হাইস্ট লেভেল পারফরমেন্স করতে হবে। স্পেশালি ওদের অ্যাটাকিং থার্ডে যে সমস্ত প্লেয়ার আছে তাদেরকে জ্বলে উঠতে হবে। আপনি যদি আলাদা করে বলতে হয়, ক্রিস্টিয়ানো রোনালদো আছে, আপনার ওইখানে মিডফিল্ডার আপনার ভিতিনহা আছে, আপনার সিলভা আছে। তো ওদের মতো প্লেয়ারদের এইখানে অনেক বেটার পারফরমেন্স করতে হবে। তো আমার কাছে এটা মনে হয় যে আপনার উজবেকিস্তানের সাথে যে পারফরমেন্সটা আমরা দেখেছিলাম, যে জিনিসগুলো দরকার ছিল, যে ক্রস বা থ্রো পাস, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছিল উজবেকিস্তানের সাথে। কিন্তু আমরা কঙ্গোর সাথে এবং আপনার লাস্ট ম্যাচ কলম্বিয়ার সাথে যে ম্যাচটা দেখলাম, এই ম্যাচগুলোতে কিন্তু আসলে আপ টু দ্য মার্ক ছিল না। রাইট, একেবারেই আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমরা চলে যাব পরের ম্যাচে। পরের ম্যাচ ডিআর কঙ্গো নিয়ে মাত্র কথা বলছি। উজবেকিস্তান সেরকম পারফর্ম করতে পারেনি, বিশ্বকাপে খেলছে, এটা একটা অন্যরকম আনন্দের তাদের জন্য। সো ডিআর কঙ্গো এবং উজবেকিস্তান 3-1 জয়লাভ করেছে ডিআর কঙ্গো। না দেখেন আপনার ডিআর কঙ্গো আপনার ওদের মেন একটা কনফিডেন্টের জায়গা ছিল যে ওরা পর্তুগালের মতো টিমের সাথে ওরা ড্র করেছে। তো এইখানে উজবেকিস্তান স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি কঙ্গোর থেকে আপনার উজবেকিস্তান একটু হলেও আপনার ডাউন স্টেজে ছিল। সেই ক্ষেত্রে একটা ভালো একটা আপনার ইকুয়েশনও ছিল যে এইখানে যদি ডিআর কঙ্গো যদি উজবেকিস্তানকে হারাতে পারে, আপনার এইখানে আপনার টপ 3 আপনার এখানে বেস্ট 3 ইসের থেকে ওরা হয়তো বা আপনার ওইখানে কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-তে। সেই জায়গাতে ডেফিনেটলি ওদের একটা ভালো চান্স ছিল এবং ওরা ওই জিনিসটা আসলে মাঠের ভিতরে অ্যাফোর্ড করতে পেরেছে। তো আমার কাছে মনে হয় দ্যাটস ওয়াই তারা 3-1 বিট করে আসলে রাউন্ড অফ 32-তে যাচ্ছে। একেবারেই তাই। আলজেরিয়া অস্ট্রিয়ার ম্যাচ, তারা 3-3 ড্র, 3টা করে গোল, দ্যাটস গুড। বাট দুটো টিমেরই আসলে তেমন কিছু করার নেই, কারণ অস্ট্রিয়া তো চলে গেল গ্রুপ রানার্স আপ হয়ে। অন্যদিকে আলজেরিয়াকে নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন আপনার এইখানে আমরা যে ওদের যে আপনার টেবিলের যে আপনার অবস্থা ছিল, দুইটা টিমেরই 3-3 পয়েন্ট ছিল। তো আমরা ধারণা করছিলাম যে ওরা হয়তো বা ওই ধরনের কোনো রিস্ক নিবে না। ওদের মিনিমাম একটা ড্র থাকলেই ওরা কিন্তু দুইটা টিমই কিন্তু আপনার কোয়ালিফাই করছে রাউন্ড অফ 32-তে। তো সেই জায়গায় আমরা যেটা এটা মজার বিষয় যে এইখানে 3-3 গোলের
ড্র এবং ভালো খেলেছে এবং কিন্তু। দুইটা টিমই তাদের জায়গা থেকে বেস্ট এফোর্ট দিয়েছে। দেখেন আপনার আলজেরিয়া আপনার দুইবার কিন্তু আসলে কিন্তু আপনার পিছিয়ে ছিল, তো ওরা কিন্তু একবারের জন্য কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনার নিজেদের ভিতরে দুর্বলভাবে নেয় নাই, ওরা কিন্তু ফাইট করেছে লাস্টে 3-2 ব্যবধানে পিছিয়ে ছিল আপনার, কিন্তু এক্সট্রা টাইমে গিয়ে কিন্তু 3-3 আপনার ড্র করে কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করেছে। তো আমার কাছে মনে হয় একটা টিম যদি আসলে স্ট্রং মেন্টালিটি বা নিজেদের উপরে যদি কনফিডেন্ট নিয়ে যদি আসলে মাঠে নামে, তো তাদের পক্ষে অনেক কিছু আসলে করা সম্ভব। শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অফ 32 এবং প্রথম ম্যাচটাতে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা। এবারে বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়েছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, তো সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা রাউন্ড অফ 32। আসলে দেখেন আমরা এই রাউন্ড অফ 32 মানে নক আউট স্টেজে আসলে অনেক কিছুই হতে পারে, আপনি অনেক কিছু প্রেডিক্ট করবেন, দেখবেন যে মাঠের ভিতরে আসলে সেই প্রেডিক্ট আপনার কাজে আসছে না। তো মাঠের ভিতরে আসলে নক আউট স্টেজে আপনার যে বেটার পারফরমেন্স করবে, যে ছোট ছোট যে গোল স্কোরিং অপরচুনিটিগুলো আসবে সেই জিনিসগুলো আসলে কাজে লাগাতে হবে। তো আমি ডেফিনেটলি যেহেতু আপনার কানাডা আপনার স্বাগতিক টিম, সেই ক্ষেত্রে কানাডার একটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ তাদের অনেক সাপোর্টার থাকবে। ভাইয়া এবারের বিশ্বকাপে 3টা হ্যাট্রিক, ফার্স্ট হ্যাট্রিক লিওনেল মেসি, সেকেন্ড হ্যাট্রিক জোনাথন ডেভিড, তিনি কানাডার, যেবার 6-0 তারা জয়লাভ করলো। অন্যদিকে থার্ড হ্যাট্রিক আমরা সবাই জানি ডেম্বেলে গত 72 বছরের সবচেয়ে দ্রুততম সময়ের হ্যাট্রিক, তো সেই জায়গা থেকে কিন্তু জোনাথন ডেভিড তাদের রয়েছে কানাডার। না ডেফিনেটলি আপনার কানাডার কি প্লেয়ার আপনার জোনাথন ডেভিড, কারণ আপনার ও হ্যাট্রিক সহকারে 4 গোল করেছে, তার মানে টপ স্কোরার যারা আছে তাদের ভিতরেও কিন্তু ওর নাম আছে ওই জায়গাতে। তো আমার কাছে মনে হয় ও ফ্যাক্ট এই জায়গাতে। আর আমরা দেখেন সাউথ আফ্রিকার যে পারফরমেন্স আমরা মেক্সিকোর সাথে দেখেছি, সত্যি কথা আমার কাছে কিন্তু খুব বিবর্ণ লেগেছে। তো ওইটা তারপর ড্র করেছে, একটা ম্যাচ জিতেছে। তো আমার কাছে এইখানে সাউথ আফ্রিকা ডেফিনেটলি ওরা যেভাবে আসলে ফুটবল খেলে অভ্যস্ত, সেই জায়গাতে ডেফিনেটলি ওরা একটু পাওয়ার শো করার ট্রাই করবে। তো যেহেতু কানাডা স্বাগতিক টিম, কানাডা আপনার কাতারের সাথে 6-0 গোলে জিতেছে, তো এটা আমার কাছে মনে হয় এক্সট্রা একটা মোটিভেশন দিবে। তো যদি কানাডা যদি এইখানে মানে বেটার ফুটবলটা খেলে, আমার মনে হয় কানাডার চান্সটা অনেক বেশি থাকবে। একেবারেই, এবং কানাডা চাইবে টিকে থাকতে, ডেফিনেটলি একেবারেই তাই। সো আমরা একটু স্ক্রিনে তাকাবো দর্শক, দেখে নিব কানাডা এবং একই সাথে সাউথ আফ্রিকার আজকের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। কানাডার রয়েছে জোনাথন ডেভিড, অন্যদিকে ম্যাকগোপা রয়েছে সাউথ আফ্রিকার। সে কতটুকু এফেক্টিভ হবে আজকের ম্যাচের জন্য? না দেখেন, আমি এটাই বললাম যে ডেফিনেটলি আপনার প্রত্যেকটা টিমে কিন্তু কিছু কি প্লেয়ার থাকে যারা আসলে ম্যাচের মোমেন্টাম আসলে চেঞ্জ করে বা লিডিং রোলে থাকে। তো ডেফিনেটলি সাউথ আফ্রিকারও তো কিছু প্লেয়ার আছে যারা আসলে ওই জায়গাতে লিডিং রোলে থাকতে পারে, বা আপনার গেম চেঞ্জার যাদেরকে বলা হয়, তো ওদের ওই অ্যাবিলিটি আছে। তো আমরা তো অবশ্যই ম্যাচের ভিতরে আসলে ওই ইম্প্যাক্টগুলো পড়বে যারা আসলে যাদের প্রতি আসলে কোচ বা টিম ম্যানেজমেন্ট আসলে আপনার এক্সপেক্ট করে যে বেটার কোনো কিছু তারা মাঠের ভিতরে করবে। ডেফিনেটলি তাদের এক্সট্রাঅর্ডিনারি কিছু প্লেয়ার আছে, তো তারা তো চাইবেই ওই জায়গাতে আসলে যেহেতু রাউন্ড অফ 32 তারা এইখানে একটু ভালো করলেই কিন্তু তাদের আপনার চান্স থাকবে আপনার রাউন্ড অফ 16 যাওয়ার। তো সেই ক্ষেত্রে তাদের জায়গা থেকে ডেফিনেটলি তো এফোর্ট করবে। ভাইয়া যদিও ম্যাচটা আগামীকাল রাত 11টায় ব্রাজিল এবং জাপান, বলা হচ্ছে এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স হচ্ছে জাপান, তারপরেও ব্রাজিলের মুখোমুখি হচ্ছে তারা। সো লাস্ট ম্যাচটাতে ব্রাজিলকে যেমন দেখেছেন, আমি জানি না কালকে পাবো কিনা, সো আপনাকে তারপর জিজ্ঞেস করছি কি মনে হয় এই ম্যাচটা কেমন হবে? আমরা যদি আসলে আমাদের জায়গা থেকে চিন্তা করি, ডেফিনেটলি ব্রাজিল এখানে ফেভারিট হিসেবে এই মাঠে নামবে। আর জাপান আসলে ওদের টিম এফোর্টটা দুর্দান্ত। আমরা যদি একবার ডিফেন্ড থেকে অ্যাটাকিং থার্ড পর্যন্ত আমরা যদি দেখি, আপনার ডিফেন্ডিং ট্রানজিশন টু অ্যাটাকিং ট্রানজিশনে ওরা কিন্তু দ্রুত উঠানামা করার মতো ওদের ওই আপনার অ্যাবিলিটি আছে। তো আমার কাছে মনে হয় ওইখানে ওরা টিমওয়ার্কটাই ওদের সব থেকে বড় স্ট্রেংথ। আর আপনার ব্রাজিলের কথা বলছিলেন, আর সত্যি কথা ব্রাজিল কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ধরে কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো আমার কাছে মনে হয় ওরাও একটা ওয়েল শেপে আছে। আপনার যদি ফার্স্ট ম্যাচ যদি দেখেন, ফার্স্ট ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচে একটু ডিফারেন্ট পাবেন, থার্ড ম্যাচে টোটালি ডিফারেন্ট পাবেন। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় এখানে ভিনিসিয়াস ওদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো ও অলরেডি 4টা গোল করেছে এবং আপনার সব থেকে বেটার পারফর্মার হচ্ছে ভিনিসিয়াস এই ব্রাজিল স্কোয়াডে। তো এইখানে দেখেন আপনার কুনিয়া, আপনার সেও মনে করেন আপনার লাস্ট 2টা ম্যাচে গোল করেছে। তো এখানে রায়ান মনে করেন আপনার রাফিনিয়ার জায়গায় সে স্টার্ট করেছে। তো আমার কাছে মনে হয় রায়ান তার জায়গাতে আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো এখানে গুইমারেস আছে, এইখানে আপনার
পাকেতা আছে। পাকেতা আছে। তো আমার কাছে মনে হয় আপনার নেইমার যেমন লাস্ট আপনার 10 মিনিট খেলেছিল, তো আমার কাছে মনে হয় নেইমার এই ম্যাচেও হয়তো বা সুপার সাব হিসেবে নামবে। তো আমার কাছে মনে হয় ডে বাই ডে আপনার ওরা ইমপ্রুভ করছে। যে জায়গায় আমার কাছে মনে হচ্ছিল শুরুর দিকে যে টিম কম্বিনেশনের অভাব, হয়তো মানে রাউন্ড অফ 32-তেই উঠবে না এমন একটা ব্যাপার ছিল। এমন একটা ব্যাপার হয়তো ফার্স্ট ম্যাচ দেখে হয়তো অনেকে চিন্তা করছিল, বাট ক্রেডিট গোস টু আপনার কোচ আনচেলত্তি, ডেফিনেটলি আপনার ওয়ার্ল্ডের বেস্ট কোচ। তো ওনার ভিতরে যথেষ্ট পরিমাণে ওনার ট্যালেন্ট আছেন, উনি জানে আসলে কোন টিমকে বা কোন প্লেয়ারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং কোন টাইমে আসলে কোন প্লেয়ারকে ইউজ করতে হয়। তো আমার কাছে মনে হয় আপনার ব্রাজিল ভালো আপনার সুযোগ আছে আসলে রাউন্ড অফ 32 থেকে আপনার রাউন্ড অফ 16 যাবার। অন্যদিকে জাপান, ডাইচি কামাদাদের টিম, তারাও কিন্তু দুর্দান্ত ফর্ম এবং যেভাবে তারা খেলে, যে এনার্জি নিয়ে খেলে, ওই এনার্জির জায়গাটা বোধহয় ব্রাজিলে আমরা মিসিং পাচ্ছি। আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার, তারপর এত সমালোচনা করছি না। দেখেন আসলে আপনার জাপান, আমি বললাম তো জাপানের সব থেকে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে আপনার ওদের টিম স্পিরিট। আপনার টিম ওরা একটা টিম হয়ে খেলার চেষ্টা করে। তো এইটা একটা টিম, মনে করেন আপনার টিমের জন্য আমি যদি বলি, যদি ছোট টিমও থাকে, যদি একটা টিমের যদি টিম প্ল্যান থাকে বা আপনার টিমের ভিতরে যদি স্পিরিট থাকে প্লেয়ারদের ভিতরে, তারা কিন্তু ম্যাচ ডেতে অনেক ভালো কোনো কিছু করতে পারে। তো আমার কাছে ওইটা বলছিলাম যে আপনার ব্রাজিলের যদি ডেপথ দেখেন, তাদের ওয়ার্ল্ড ক্লাস সব কোয়ালিটি প্লেয়ার আছে যারা 11-এ খেলে। আপনার ডিফেন্ডার, গোলকিপার, আপনি অ্যালিসন বেকারের কথা বলেন, আপনার ওয়ার্ল্ড কাপের আগে যদি অ্যালিসন বেকারের পারফরমেন্স দেখেন, খুব বেশি আপ টু দ্য মার্ক ছিল না, কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো করছে। তো আমার কাছে মনে হয় ব্রাজিল এইখানে জাপানের সাথে হট ফেভারিট হিসেবেই নামবে। হোপফুলি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালো থাকুন। আমি শেষ করছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন। শুরু হচ্ছে আগামীকাল থেকে রাউন্ড অফ 32। সো অবশ্যই ম্যাচ দেখবেন। আজকে রাত 1টায় মুখোমুখি হচ্ছে কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা। আর অবশ্যই ভালো থাকুন, চোখ রাখুন টিভিএস এর পর্দায়।